কিছুদিন ধরেই কিন্তু স্বাস্থ্য খাত নিয়ে অনেক আলাপ আলোচনা হচ্ছে যে আমাদের একটা টোটাল মার্কেট আছে প্রায় 20 থেকে 22 বিলিয়ন ডলার, যেটা একসময় হয়তো 2030 এটা 35 থেকে 40 বিলিয়ন ডলার হবে। সেকেন্ড হলো, কয়েকদিন আগে এখানে একটা ইন্টারন্যাশনাল সামিট হলো, ইনভেস্টমেন্ট সামিট, যেখানে স্বাস্থ্য খাতকে কিন্তু একটা ভালো প্রায়োরিটি দেওয়া হয়েছে এবং বাইরের প্রচুর ইনভেস্টর এসেছে। ইনভেস্টমেন্ট এতদিন যাই ছিল, আগামী 4 থেকে 5 বছরের মধ্যে অ্যাটলিস্ট 20 থেকে 25 বিলিয়ন ডলার একটা ইনভেস্টমেন্ট বাংলাদেশে হবে। আর আমরা কিন্তু দেখি যে আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বা উন্নয়নশীল দেশগুলোয় কিন্তু প্রাইভেট সেক্টররাই এসব কাজে এগিয়ে যায়। একটা জায়গায় আমরা আটকে গেছি, সেটা হলো লিভার ট্রান্সপ্লান্টেশন, কিডনি ট্রান্সপ্লান্টেশন। কারণ আমাদের দেশের যে ট্রান্সপ্লান্টেশন পলিসিটা, এর রোলগুলা আসলে যারা বিনিয়োগ বান্ধব নয়, এখানেও প্রায় বছরে 2 থেকে 4 হাজার লোক কিন্তু বাইরে যাচ্ছে ট্রান্সপ্লান্টের জন্য। ওইটাও আমাদের দেশে কিন্তু এই বিনিয়োগ বান্ধব প্রাইভেট এন্টারপ্রেনারদের জন্য কিছু পলিসি করে এই রোগীগুলো আনতে হবে। দেখেন, আমার কিন্তু খুব স্পেসিফিক কতগুলো এখানে পয়েন্ট দেওয়া আছে। তো এগুলো যদি কনসিডার করে অ্যাজ এ থ্রাস্ট সেক্টর বা প্রায়োরিটি সেক্টর, আমাদের দেশের মানুষের স্বাস্থ্য ব্যবস্থাটা কিন্তু মৌলিক অধিকার, তাইলে ধরেন এই ট্যাক্স, অ্যাডভান্স ট্যাক্স, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, ভ্যাট, তারপর র মেটেরিয়ালসের জন্য একরকম, এক একটা ইকুইপমেন্টসের জন্য এক এক রকম, এগুলোকে যদি আমরা গার্মেন্টস শিল্পের মতো করে দিই, সরকার হয়তো বছরে 1,000 থেকে 1,500 কোটি টাকা হারাবে, কিন্তু আসবে আমাদের 10,000 কোটি টাকা। তো খুব স্পেসিফিক্যালি এগুলো আমাদের বলতে হবে। আরেকটা জিনিস আমি বলি, দেখেন আমাদের দেশে গত বছরে স্বাস্থ্য খাতে বাজেট ছিল 42,000 কোটি টাকা। এটা কিন্তু বাড়াইলেই যে আমাদের অনেক ইম্প্রুভমেন্ট হবে তা না। এই যে 42,000 কোটি টাকা যে আমরা খরচ করলাম, এটা কিন্তু আসলে প্রপারলি খরচ হয় না। হ্যাঁ, এই টাকাটাকেও যদি আমরা একদম স্পেসিফিক্যালি পাবলিক প্রাইভেট পার্টনারশিপে উইথ গুড গভর্নেন্স যদি খরচ করি, এই 42,000 কোটি টাকার ফল আমরা 1 লাখ কোটি টাকার পাবো। আমি বাজেট বাড়ানোর ব্যাপারে কোনো রকম আমি খুব উচ্চাশা পোষণ করি না, বরঞ্চ যে টাকাগুলো বাজেটে খরচ হয় এটার যথাযথ খরচ উইথ অ্যাকাউন্টেবিলিটি, মানে ব্যবহার এবং অ্যাকাউন্টেবিলিটিটা এনশিওর করতে হবে। আর সবশেষে আমি বলতে চাই যে আমাদের প্রাইভেট সেক্টর যেহেতু 2/3 অফ দ্য সার্ভিস দেয়, প্রাইভেট সেক্টরের জন্য কিন্তু আসলে আলাদা একটা প্রাইভেট স্বাস্থ্য কমিশন এবং আলাদা প্রাইভেট একটা হেলথ ডাইরেক্টরেট আন্ডার গভর্নমেন্ট করতে হবে, যারা এদেরকে নিয়ে সামনে এগিয়ে যাবে। আমাদের দেশে কিন্তু 12 লক্ষ লোক এখন হেলথ কেয়ারে কাজ করে, এর মধ্যে 1,70,000 ডাক্তার। নার্স যেমন কম, নার্স ডাক্তারের হাফ প্রায়। আর এই যে ডাক্তার নার্স যারা আছে তার কিন্তু 2/3 কাজ করে হলো প্রাইভেট সেক্টরে। হ্যাঁ, তো এখন এদের ট্রেনিংয়ের ব্যাপারে খুব ছোট 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 কিছু অর্গানাইজেশন আছে এবং সরকারিও কিন্তু ওইভাবে একটা যে পঞ্চবর্ষ পরিকল্পনা এবং এদের স্কিলটাকে যে প্রতি বছর আরও শার্পেনিং করা, একটা পরীক্ষা দিয়ে নেক্সট স্টেপে যাওয়া, এমন কোনো আসলে খুব বড় পরিকল্পনা স্বাস্থ্য ব্যবস্থা নাই। তা আমাদের যদিও হেলথ ডাইরেক্টরিতে স্বাস্থ্য শিক্ষা বলে একটা ডিপার্টমেন্ট আলাদা আছে, তবে এটাকে অনেক ইমপ্রুভ করা সম্ভব। আমি শুধু ছোট্ট একটা উদাহরণ দিই, যে ইন্ডিয়াতে একটা হাসপাতাল করলে ওদের একটা অ্যাক্রিডিটেশনের মধ্যে আসতে হয়, NABH। একটা ডায়াগনস্টিক করলে ওদের একটা অ্যাক্রিডিটেশনে আসতে হয়, NABL, ন্যাশনাল অ্যাক্রিডিটেশন বডি অফ ল্যাবরেটরি, ন্যাশনাল অ্যাক্রিডিটেশন বডি অফ হসপিটাল, এবং 2 বছর পর পর ওরা অডিট করে। আমাদের দেশেও কিন্তু এই অ্যাক্রিডিটেশনটা কম্পালসারি করে দিতে হবে। তো এগুলো কিন্তু জোর দিতে হবে, এবং এটাকে যদি আমরা, যখন একটা ডাক্তার ছেলে যখন পাস করে, তখনও যদি সে ঠিক করে কি আমি কি শিক্ষক হব, নাকি আমি ক্লিনিশিয়ান হব, নাকি আমি অ্যাডমিনিস্ট্রেটর হব। আমাদের এখানে দেখবেন যে জিজি হেলথ যিনি, উনি সার্জেনও আবার টিচারও না। এটা করলে তাহলে উনি যে এখন সার্জেন ছিল, উনি যখন ডিজি হেলথ হয়ে যাবে তখন কিন্তু ওনার সার্জারিটা উনি করতে পারতেছে না, আবার উনি পড়াইতেও পারতেছে না। কিন্তু আমরা যদি ডাক্তার যখন পাস করে তখন যদি 3টা ভাগে ভাগ করে ফেলি, তাহলে কিন্তু কাজের স্কোপও বাড়তেছে। একটা ডাক্তার জানে যে আমি 20 বছর পরে একটা হসপিটাল ডাইরেক্টর হব, আমি 15 বছর পরে একজন অ্যাসোসিয়েট প্রফেসর হব, আমি 10 বছর পরে একজন আমি কনসালটেন্ট হব নিউরোসার্জারিতে।
এতে কিন্তু তার কেরিয়ার প্ল্যানটাও ডাক্তারের জন্য ভালো, নার্সেরও তাই, যে আমি কি আইসিইউ নার্স হব, নাকি হসপিটাল অ্যাডমিনিস্ট্রেটর হব, নাকি আমি ওটি নার্স হব, নাকি আমি জেনারেল নার্স হব, নাকি আমি ইউনিভার্সাল হেলথ কাভারেজের আন্ডারে গ্রামে চলে যাব। তো এই কেরিয়ার প্ল্যানটা আসলে আমাদের ভালোভাবে করতে হবে। আমি বলতেছি না যে একদম নাই, আছে, বাট এটাকে আরও ডিটেলিংয়ে যেতে হবে। বাজেটে আসলে 10-20% একটা পার্ট থাকতে হবে শুধু বিশেষায়িত চিকিৎসার জন্য। আমি যে কথাটা আপনাকে বললাম যে এই ট্রান্সপ্লান্টেশনটা আমরা করব, আমরা হার্টের আমাদের মতো 4-5টা হসপিটাল এটাকে আরও বাড়াবো। কিডনির কোনো ভালো সাপোর্ট নাই। তারপর ক্যান্সারে কিন্তু আমরা হাসপাতাল করেছি, কিন্তু ক্যান্সারের বাংলাদেশের দরকার 200 লিনেক মেশিন আছে 30টা, তো হবে না। তা ক্যান্সার, যেন অর্থোপেডিক্স, ট্রমা, অ্যাক্সিডেন্ট, ইমার্জেন্সি, হ্যাঁ, এরকম 5টা-6টা জায়গা আছে যেগুলো আসলে বিশেষায়িত। ওই জায়গাতে অবশ্যই আমাদের যদি বাজেট থাকে 42,000 কোটি টাকা, ওইখান থেকে যদি আমরা 10%ও দিয়ে দিই যে 4,200 কোটি টাকায় এই সার্ভিসগুলো আমরা ডেভেলপ করব, তাহলে এই জায়গাতে আমাদের বদনামটা 5 বছর, কারণ যে কোনো একটা প্রজেক্ট কিন্তু প্রয়োগ করা এবং এর থেকে বেনিফিট নিতে গেলে 4 থেকে 5 বছর লাগে। তাহলে 2030 পর থেকে কিন্তু প্রতি বছর যেন 5 থেকে 7,000 কোটি টাকা বাজেটের খরচ করে শুধু বিশেষায়িত চিকিৎসার জন্য 2031 থেকে কিন্তু আমাদের এটা নিয়ে আর হাহাকার থাকবে না। ফার্মাসিউটিক্যালসের যেটা হয় কি, আমাদের তো এই প্রায় 30 থেকে 40,000 কোটি টাকা কিন্তু ফার্মার একটা মার্কেট আমাদের শুধু ওষুধের। ওইটাতে একসময় আমাদের সব ইম্পোর্ট হতো। এখন কিন্তু লোকাল কোম্পানিগুলো হওয়াতে আমাদের দেশের টাকা দেশে আছে এবং বিদেশি কোম্পানিগুলো কিন্তু চলে যাচ্ছে, কারণ প্রাইসেরা আমাদের সঙ্গে পারতেছে না। কিন্তু আমাদের র মেটেরিয়ালসগুলোতে প্রায় 35%-এর মতো একটা ট্যাক্স দিতে হয়, যেখানে গার্মেন্টসে কিন্তু এত নয়, 5-7%। ওটা ব্যাংক টু ব্যাংক এলসি করে। এই জায়গায় তো ওনাদের অবশ্যই আমাদের নজর দিতেই হবে, কারণ এই বাজারটা কিন্তু অলরেডি তৈরি, মানুষ কিন্তু এটা বেনিফিটটা পাচ্ছে। আর সেকেন্ড, আপনাকে আমি এপিআইয়ের কথা বললাম যে এপিআইয়ে 5 থেকে 6,000 কোটি টাকা আমরা ইম্পোর্ট করি, 6,000 কোটি টাকা, এটার মাত্র 15% আমরা তৈরি করি। এটা আমরা 6,000 কোটি টাকা দেশে রেখে আরও 10,000 কোটি টাকা কিন্তু এক্সপোর্ট করতে পারি। এপিআই কিন্তু আমাদের অ্যাজ ইউজুয়াল পলিসি দিলে হবে না। হ্যাঁ, ওইটা যারা ফ্যাক্টরিগুলো করতেছে ওদেরকে নিয়ে কে কোন অ্যান্টিবায়োটিকটা বানাবে এটাও কিন্তু বলতে হবে। প্লাস ধরেন একটা এপিআই ফ্যাক্টরি করতে আমাদের ফার্মাসিউটিক্যালস যদি 100 কোটি টাকা লাগে, ওখানে প্রায় 500 কোটি টাকা লাগে। ওই লোনটা কিন্তু 6-7% দিতে হবে। এটা পেইং পিরিয়ড কিন্তু 25 বছরে করতে হবে। খুবই স্পেসিফিক, কিন্তু আমি দুইটা বললাম। থার্ড, এটা সব থেকে ইম্পর্ট্যান্ট, আমাদের দেশে দেখবেন যে এই ওষুধের দাম বেশি বেশি বলে। আপনি যেমন ধরুন আমি কার্ডিনোর একটা ট্যাবলেট খাই, এটা একটা বিটা ব্লকার, এটা আমি বোধহয় 4 টাকা করে কিনি। এই ওষুধটা কিন্তু সিঙ্গাপুরে 40 টাকা। হ্যাঁ, তো আমাদের দেশের যে কোনো স্ট্যান্ডার্ড ওষুধ সিঙ্গাপুর বা ব্যাংকক থেকে কিন্তু 5 ভাগের, আমেরিকার থেকে 5 ভাগের 1 ভাগ কিংবা 10 ভাগের 1 ভাগ। এখানে খুব কনফিউশন হয়। হ্যাঁ, ওষুধের দাম কিন্তু যদি ভালো ওষুধ বানায় দাম দিতে হবে। আর আরেকটা হলো কি, সরকারি 117টা ওষুধ আছে এসেনশিয়াল ড্রাগস, এগুলো কিন্তু সরকার বানায়, ওইটার পরিমাণটা বাড়াইতে হবে। যেমন স্যালাইন, আপনি দেখবেন যে হঠাৎ করেই যে এখন কয়েকদিন পরে স্যালাইনের অভাব হবে, তো ওই জায়গাটায় 40 টাকা স্যালাইন তখন 200 টাকা হয়ে যায়। তো ওই স্পেসিফিক জায়গাগুলোতে বা স্পেসিফিক রিকোয়ারমেন্ট যখন বেড়ে যায়, তখন মালিকদেরকে ডেকে কিছু প্রণোদনা দিয়ে ওই ক্রাইসিসগুলো, যেমন এখন ডেঙ্গু বাড়বে, হ্যাঁ, তার মানে ডেঙ্গুর ওষুধ, স্যালাইন দিতে, স্যালাইন, এই জায়গাগুলো কিন্তু আগের থেকে প্রিপেয়ার যদি থাকে, তাইলে কিন্তু এই ক্রাইসিসগুলো হবে না।